সাপোজ আমরা যারা মুসলমান আছি, মুসলমানদের এই যে নামাজের মধ্যে কিন্তু একটা বিশাল ব্যায়াম রয়ে গেছে, আমরা অনেকে এটা বুঝতে পারছি। এই যে আপনি যখন সেজদাটা দিচ্ছেন, এটা কিন্তু সব কিছু সাইন্টিফিক। কিন্তু আপনি ধরেন আমরা সেজদা কীভাবে দিই, সেজদা অনেকে মাথা ঠিক মতো নোয়াইতে চায় না, চাপও দিতে চায় না। কিন্তু আপনি যখন ঠিক মতো একদম যেটা রুলস নামাজে, আপনি যখন ঠিক মতো সেজদাটা দেবেন, কপালের প্রেশারকে হাত দিয়ে চাপ দিবেন, আপনি দেখবেন ঘাড়ে প্রেশার পড়ছে। এবং আপনি যখন সুবহান রাব্বিয়াল আলা যে সময় আপনি পুরুষ হয়ে আসাদুল আলম বাচ্চুর মতো উঠে দৌড় মারে, ধরেন ওইটা একটু সময় নিতে হবে, মিনিমাম 7 বার। তো 7 বার পড়তে পারলে দেখবেন আপনার এটা আপনি কিন্তু আপনি যে নর্মালি দিতে থাকেন এটা স্ট্রং হবে। আপনার যেটা নিয়ম আছে চাপ দিয়ে এটা দেখবেন ঘাড় চাপ করতেছে। আপনি একদম সাইন্টিফিক, আপনি এই ব্যায়ামগুলো কিন্তু আছে, বাট আমরা পারছি না আমাদের কারণ আমরা হয়তো বেশি বিজি, আমরা পারছি না। বাট নর্মালি আপনি ধরেন এটা আছে। আরেকটা হচ্ছে যেটা আমি বলছি, আপনি বসে বসে প্রত্যেকেই করতে পারেন, একদম প্রত্যেকেই করতে পারেন। আর আপনার ব্যাক পেইনের জন্য আপনি চেয়ার সবসময় মনে রাখবেন, পিছনে একটা সাপোর্ট দিয়ে আপনি করবেন, একটা পিলোস দেবেন। আর দরকার হলে আপনি পিলোসটা দেবেন, ছোট্ট পিলোস দিয়ে আপনি, যাতে হয় কি আপনার পিলোসটা দিলে একটা ছোট্ট পিলোস যদি ব্যবহার করেন পেছনে, তাহলে আপনার যে একটা কার্ভেচার আছে, বাটেপটা কিন্তু স্ট্রেট না, এটা কিন্তু একটা কনকেভ, কনভেক্স কনকেভ এইভাবে আছে, ঠিক আছে? ওই কার্ভেচারটা মেনটেন করার জন্য আপনাকে সিটের পিছনে একটা পিলো দিয়ে আপনি সাপোর্ট দিয়ে বসতে পারলে আপনার দেখবেন ব্যাক পেইন অনেকটা আপনার প্রিভেন্ট করতে পারবে। মেইন হচ্ছে ব্যায়ামের কোনো বিকল্প নেই। আমরা আসলে এই ব্যায়াম করি না দেখেই কিন্তু ডাক্তারের কাছে বারবার আসতে হচ্ছে। এবং আপনার দৈনন্দিন জীবনে আপনি যখন কোনো ওজন নিতে যাবেন, সোজা হয়ে এভাবে উঠাবেন না, সবসময় আপনি বসে স্ট্রেট উঠাবেন, ঝুঁকে কোনো ওজন উঠাবেন। এই কাজটা মনে রাখবেন, ঝুঁকে উঠাইলে কিন্তু যে কোনো সময় এটা কিন্তু স্লিপ হয়ে যাবে। এটা ভেরি সফট অ্যান্ড ডেডিকেটেড। এটা ধরেন আপনার ধরেন ছোট্ট একটা জেলি, এটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। আপনি ওজন শরীরের ভার বহন করার মধ্যে যদি আপনার এটা না হয়, যে কোনো মুহূর্তে ধরেন আপনি 4, 5, 6 কেজি উঠে ফেলতে গেলেই যে কোনো, এবং এইটাই কিন্তু আপনার সবচেয়ে কাল হয়ে দাঁড়াবে। এটা যখন বেশি বেরিয়ে যায় তখন আপনার আর ব্যায়ামে কাজ হবে না, এটা তখন অপারেশন পর্যন্ত, ফিজিওথেরাপিতেও কাজ হবে। ফিজিওথেরাপিতে কাজ হবে গ্রেড 1 পর্যন্ত। গ্রেড 2, 3-তে চলে গেলে যখন একদম জেলি সরে যায়, যতক্ষণ না আপনার কাটা না হয়, ডিসকেক্টমি বলে সেটা, যতক্ষণ না নিউরোসার্জন এটা না কাটবে ততক্ষণ পর্যন্ত আপনার নার্ভ, যেহেতু পাশে নার্ভ যাচ্ছে তো পা পর্যন্ত, আপনার নার্ভটা যে ওই যে রুট যেটা কোমর থেকে বের হয়েছে, এটা আপনার পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু, যার কারণে আপনার শিন ব্যথা পা পর্যন্ত, আঙ্গুল পর্যন্ত চলে যাচ্ছে। অনেক সময় আমার আঙ্গুল ব্যথা করছে, আঙ্গুল জিনজিন করছে, আর আপনার মূল সমস্যা কি, যার কারণে এমআরআই করতে বলে ডাক্তার। অনেক সময় এই যে সফট টিস্যুটা দেখা যায়, কারণ এক্সরে সবসময় মনে রাখবেন হাড্ডি দেখা যাবে, এক্সরেতে কখনো জেলি টেলি এগুলি দেখা যাবে না। জেলি হচ্ছে সফট টিস্যু, লিগামেন্ট সফট টিস্যু, টেন্ডন সফট টিস্যু, এগুলি কখনো এক্সরেতে আসবে না। এমআরআই করার জন্য ওই জন্য ডাক্তাররা সাজেস্ট করে, যখন দেখে যে ব্যথাটা কমছে না, তাহলে নিশ্চয়ই জেলিটা সরে গেছে, জেলিটা স্লিপ হয়ে গেছে। তো এগুলি না হওয়ার জন্য আমাদের মূল কাজ হচ্ছে আমরা যদি দৈনন্দিন আমাদের অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিং আমরা যদি মডিফাই করতে পারি, অ্যাডাপ্ট করতে পারি, আমরা যদি এটাকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা একটু সচেতনতা, যে আমি ঝুঁকে ব্রাশ না করে আমি যদি একটু ব্রাশ করার সময় একটু স্ট্রেট থাকি, আমি যদি লেখার সময় যতটুকু পারি একটু মাথাটাকে স্ট্রেট করে লিখতে পারি, হ্যাঁ, আমি যদি কোনো কাজ করার সময় না ঝুঁকি বেশি, তাহলে কিন্তু আমাদের এটা, কারণ আমার ফ্লেক্সর গ্রুপ মাসল স্ট্রং হয়ে যাচ্ছে দিন দিন, আমার ঝুঁকা এইসব কারণে আমার পিছনের মাসল উইক হয়ে যাচ্ছে। তো এটার প্রিভেনশন ওইটাই, আপনি ডেইলি ব্যায়াম করবেন, উপর হয়ে শুয়ে হাত দুটো সামনে দিয়ে 1 পা উঠাবেন, 2 পা উঠাবেন, পরে গিয়ে এটা 10 বার 20 বার করে আস্তে আস্তে বাড়াবেন, দেখবেন যে অটোমেটিক আপনার কোমরের মাসলটা স্ট্রং, ব্যাক মাসল, এক্সটেন্সর গ্রুপ অফ মাসল ওইটা ব্যালেন্স হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার এটা।